হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব আরো একখানা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, খুব প্রাচীন এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বলতে পারি, সেটা হলো নালন্দা বিশ্ববিদ্যালয়। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটার উপরে কিন্তু মোটামুটি আরো 3-4টে ক্লাস তোমরা পেলেও পেতে পারো, 3-4টে না, 1-2টা ক্লাস পেলেও কিন্তু পেতে পারো, ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে ঝটপট তোমরা দেখে নাও এই বিষয়টা। এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারছো। কোর্স ফি স্ট্রাকচার দেখতে পাচ্ছ। তোমাদের কোর্স ফি ধার্য করা হয়েছে 1199 এর বিনিময়ে তোমরা পেইড ব্যাচের ক্লাসেস পেয়ে যাচ্ছ, তোমরা নোটস পত্র পেয়ে যাচ্ছ উইথ সাজেশন, ঠিক আছে? এবং তোমরা যেই এই যে অ্যামাউন্টটা একবার পে করে অ্যাডমিশন হবে, মাঝে কিন্তু আর কোনো কিছু তোমাদেরকে পে করতে হচ্ছে না। তাহলে 1199 এর বিনিময়ে যখন এত কিছু পেয়ে যাচ্ছ, ঝটপট কর্নারে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারো। চলো আলোচনার বিষয় শুরু করি। দেখো কি বলা হচ্ছে, প্রাচীন ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে নালন্দা ছিল সবচেয়ে ফেমাস বা খ্যাতি সম্পন্ন, ঠিক আছে? বিভিন্ন দেশ বিদেশের শিক্ষার্থীরা সকলেই কিন্তু তাদের মধ্যে থাকা বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের ডাউট, এগুলো নিয়ে কিন্তু এখানে আসতেন, পড়াশুনো কিন্তু করতেন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কি বলছে, পাটলিপুত্রের 40 মাইল দক্ষিণে প্রাচীন মগধের রাজধানী রাজগৃহের 7 মাইল উত্তরে বর্তমান বিহার শরীফ জেলার বড়গাঁওয়ের নিকটে নালন্দা অবস্থিত ছিল। বুদ্ধের অন্যতম শিষ্য সারিপুত্রের জন্মভূমি ছিল এই নালন্দা। আর কি কথিত আছে যে একসময় বুদ্ধদেব এখানে লেপ নামে একজন বণিকের আতিথ্য কিন্তু গ্রহণ করেন, এবং সেই সময় স্থানীয় শ্রেষ্ঠী সংঘ একটি বিহার নির্মাণের জন্য বহু অর্থ ব্যয় একটি বিস্তীর্ণ ভূমিখণ্ড কিনে বুদ্ধদেবকে কিন্তু দান করে দেন, ঠিক আছে? তো সেই স্থানেই আস্তে আস্তে নালন্দা বিহার কিন্তু গড়ে ওঠে। এরপরে দেখো কি বলা হচ্ছে, ঐতিহাসিক তারানাথ বলেন এই ক্ষেত্রে যে মাধ্যমিক দর্শনের প্রতিষ্ঠাতা নাগার্জুন খ্রিস্টীয় 4র্থ শতকে নালন্দা শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। চৈনিক পরিব্রাজক ফা হিয়েন 410 খ্রিস্টাব্দে যখন নালন্দায় আসেন, তখন নালন্দা শিক্ষা কেন্দ্র কিন্তু সেইভাবে ফেমাস ছিল না। দেখো আলাদা করে কিন্তু এখানে বোঝানোর কিচ্ছু নেই, আমি জাস্ট যে ইনফরমেশন গুলো আছে সেগুলো একটুখানি বলে দিচ্ছি তোমাদের সাথে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ফা হিয়েন নালন্দায় তীর্থযাত্রী হিসাবে এসেছিলেন। তার পরবর্তী চৈনিক পরিব্রাজক হিউয়েনসাং 629 খ্রিস্টাব্দ থেকে 645 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু তিনি এরপরে ভারতে ছিলেন। এই সময় শিক্ষা কেন্দ্র রূপে নালন্দার খ্যাতি আস্তে আস্তে কিন্তু মানে ফেমাস হতে শুরু করে। তাই মনে করা হয় যে ফা হিয়েন কিন্তু ভারত ত্যাগের পর থেকে হিউয়েনসাং এর আগমনের মধ্যে নালন্দা দ্রুত শিক্ষা কেন্দ্র হিসেবে রূপান্তরিত হতে থাকে, এবং আস্তে আস্তে কিন্তু সে এবারে তার যে কি বলবো যে মানে গৌরব বা তার যে খ্যাতি ছিল সেটা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়তে থাকে। নালন্দার দ্রুত উন্নতির প্রধান কারণ ছিল গুপ্ত রাজাদের পৃষ্ঠপোষকতা। হিন্দু গুপ্ত রাজাদের অর্থানুকূল্যেই ভারতের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় নালন্দা গড়ে ওঠে। কুমারগুপ্ত এই মহাবিহারের প্রথম মঠটি কিন্তু স্থাপন করেন। তারপর তথাগত গুপ্ত, নরহরি গুপ্ত, বালাদিত্য, বুধগুপ্ত, বজ্র একটি করে সকলেই কিন্তু বিহার প্রতিষ্ঠা করেন। অনুমান করা হয় শেষ যেই বিহারটি ছিল সেটা মহারাজা হর্ষ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। তিব্বতীয় বিবরণ অনুসারে নালন্দায় অবস্থিত সুবৃহৎ উপনিবেশটির নাম ছিল ধর্মগঞ্জ, এবং এর নালন্দা নামকরণ সম্পর্কে কিন্তু একটা আবার মতভেদ রয়েছে। সবার প্রথমে কি বলা হচ্ছে যে সংগ্রামের নিকটবর্তী নাগানন্দ সরোবর থেকে মাল্যদা নাম হয়েছে। অপর আরেকটি মতবাদ অনুযায়ী যে বুদ্ধদেব এখানে একসময় অবিশ্রান্ত দান করেন, ঠিক আছে? ন অলম দা অর্থাৎ অবিশ্রান্ত দাতা, এই অর্থে নালন্দা মহাবিহারের কিন্তু নাম হয়েছে, ঠিক আছে? দেখো এখানে বিভিন্ন বিষয়গুলো আছে, এখানে আলাদা করে বুঝিয়ে দেওয়ার কিন্তু তোমাদের কিচ্ছু নেই। কিছু ইনফরমেশন আছে যেগুলো নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানার আগে সেইগুলো সম্পর্কে আমাদের জেনে নেওয়া প্রয়োজন। তো সেটার উপরে বেস করে কিন্তু আজকে আমাদের ক্লাসটা। আর কি বলা হচ্ছে, 300টি ছোট কক্ষে পড়াবার ব্যবস্থা ছিল, প্রত্যেক দিন 100টি বক্তৃতার ব্যবস্থা ছিল। সমগ্র বিশ্ববিদ্যালয়টিকে ঘিরে একটি প্রাচীর ছিল। প্রাচীরটার মানে দক্ষিণ দিকে ছিল একটি প্রবেশদ্বার,
হিউয়েন এর বিবরণ থেকে জানা যায় যে 100টি গ্রামের আয় থেকে নালন্দার খরচ কিন্তু চলতো। মানে যেহেতু সেই সময় এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সেটার অনেক খরচ অনেক কিছুই ছিল, তো সেগুলো কিন্তু সেই যে গ্রাম সেখান থেকে কিন্তু সেটা চলতো। গ্রামবাসীরা রোজ সকালে চাল, দুধ, মাখন ইত্যাদি নিয়ে আসতেন। ঈদ সিং এর বিবরণ থেকে জানা যায় যে নালন্দা মহাবিহারের অধীনে 200টি গ্রাম ছিল। মনে করা হয় যে হিউয়েন সাং চলে যাওয়ার পর আরো বহু গ্রাম কিন্তু দান হিসেবে পাওয়া গিয়েছিল। ঠিক আছে, তো এই জিনিসগুলো একদম বেসিক, খুব ছোট ক্লাস থেকে কিন্তু আমরা মোটামুটি এগুলো জানি। তো এর উপরে মোটামুটি আর একটা কি দুটা কিন্তু ক্লাস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আলাদা কিছু বোঝানোর নেই। আজকে বলতে পারো নালন্দা বিশ্ববিদ্যালয় কি, কোথায় অবস্থিত বা তার কি বৃত্তান্ত, সেটা নিয়ে আমি একটুখানি আলোচনা করে দিলাম। তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। পুরো ইনফরমেশন আমি শুরুতেই শেয়ার করে দিয়েছি। তবুও কারোর কোনো কনফিউশন থাকলে একটু নাম্বারে দেওয়া, যে কোনো একটা নাম্বারে কল করে নিতে পারবে। চলো, আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।